এই নিস্তব্ধ রাতে শীতের কামড় যেন একটু বড্ডি বেশি। গাছের পুরো রাতের কান্না শিশির হয়ে টপটপ করে ঝরে পড়ছে ধরিত্রীর বুকে। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। গভীর রাত্রির দিকে শীতের তীব্রতা একটু বেশিই বাড়ে। এমন কনকনে ঠান্ডায় একটা নারী তার কেশ মেলে দিয়ে আহত স্বামীকে বুকে নিয়ে বারবার আল্লাহকে ডাকছে। তার অসুস্থ স্বামী নিস্তেজ হয়ে পড়ে আছে স্ত্রীর বুকে। মাহাদ ওর বাম হাত দিয়ে তিতিরের হাত ধরে ঢোক চিপে বলল, তিতির, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তোমার তো ঠান্ডা লাগছে, আমার গা থেকে কোটটা খুলে নিজে পরে নাও। ঠান্ডা লেগে গেলে শেষে অতিথির ঠান্ডা লেগে যাবে। আমার কোনো সমস্যা হবে না। মাহাদের এমন স্পষ্ট কথা শুনে তিতির মাহাদের দিকে চেয়ে রইল। অন্ধকারে মাহাদের মুখ তেমন একটা দেখা যাচ্ছে না। অনুমানের উপর মাহাদের কপালে একটা কিস করে বলল, কারো চিন্তা আপনাকে করতে হবে না। আপনি আমাদের অক্সিজেন, আগে আপনার ঠিক হওয়া চাই। গোলাপ কই? আমি জানি না মাহাদ। সে তো আমার কথাই শুনতে চায় না। আমাকে রেখে সে চলে গেল। ওর চিন্তা তোমায় করতে হবে না। মনে রেখো, যা করবে সেটা আমাদের ভালোর জন্যই করবে। আচ্ছা তিতির, আমার কিছু হয়ে গেলে তুমি কি অন্য জায়গায় বিয়ে করবে? আমার কিন্তু খুব কষ্ট হবে এমনটা করলে। আপনি পাগল হয়ে গেছেন। কেন কষ্ট দেন আমাকে? কথাগুলো বলে তিতির কাঁদতে লাগল। কিচ্ছু হবে না, আমরা আবার একসাথে হব ইনশাআল্লাহ। আর যেন এসব কথা না শুনি বলেই তিতির মাহাদের গালে, কপালে ছোট ছোট কিস করতে লাগল। শেষ পর্যন্ত আমার বউ এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও রোমাঞ্চ জাগাতে পারে। মাহাদ, বউ একখান পাইছিস তুই। সময় অসময় দেখে না। একা পাইলেই হল। বাঘিনীর মতো একদম ঝাঁপিয়েই পড়বে। এটা বুঝি রোমাঞ্চ করার জায়গা? আমি একটু বেশিই আগ্রাসী, জানেন তো সে কথা। তাহলে আপনি সময়ে অসময়ে খোঁটা দিচ্ছেন কেন? কথাগুলো বলে তিতির মাহাদকে কপট রাগ দেখাল। কিন্তু কিস করা থামাল না। বাহ, আমার বউ দেখি রাগতেও শিখে গেছে। এত উন্নতি তোমার কবে থেকে হল? পেটে পেটে এই শিখছ? মোটেও না। আমি কি আপনার অবাধ্য হয়েছি নাকি? কতবার অবাধ্য হলা? গুনতে গেলে শেষ করা যাবে না। মাহাদের কথা শুনে তিতির একটু রাগ করে নড়তেই মাহাদ আহ করে উঠল। তিতির, কি করছ? আমার কষ্ট হচ্ছে তো? মাহাদের এমন কথায় তিতির ভয় কেঁপে উঠল। কোথায় লেগেছে মাহাদ, আমাকে বলেন। বলতেই মাহাদ বলল, বুকের মাঝখানে লেগেছে। ওখানে একটু আদর করে দাও তো। মাহাদ যেখানে যেখানে বলছে তিতির সেখানে সেখানে ছোট ছোট আলিঙ্গনের আদর ভরিয়ে দিচ্ছে। আর মাহাদ বলছে, এভাবে না ওইভাবে করো। তিতিরকে একদম অন্যমনস্ক করে ফেলল মাহাদ, যাতে কিছু হয়ে গেলেও তিতির চট করে বুঝতে না পারে। যতটা পারছে থেমে থেমে তিতিরের সাথে কথা বলছে মাহাদ, কিন্তু আর বলতে পারল না। মাহাদ নিজের সেন্স ঠিক রাখার বারবার চেষ্টা করেও ব্যর্থ হল। ঠান্ডায় মাহাদ একটু পরপর কেঁপে উঠতে লাগল। তিতির নিজেও জমে গেছে। কিন্তু মাহাদের এমন অস্বাভাবিক নড়াচড়ায় তিতির ভয় পেয়ে গেল। এক পর্যায়ে মাহাদকে আস্তে আস্তে নিচু গলায় ডাকতে লাগল, মাহাদ, মাহাদ। গলার কণ্ঠস্বর যেন গলা থেকে বের হতে চাচ্ছে না। মাহাদ, মাহাদ, আল্লাহ, সে এমন করছে কেন? এমনটা হওয়ার তো কথা না। আমি তো একনিষ্ঠভাবে আপনার উপরই নির্ভরশীল। আমার নিষ্পাপ সন্তানের দিকে চেয়ে হলেও তাকে সুস্থ করে দিন। আমি তাকে ছাড়া থাকতে পারব না প্রভু। আপনি আমার সবকিছু নিয়ে নেন, এর থেকে কঠিন বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করুন, কিন্তু আমার স্বামীকে নিয়ে নয়।
একদম নয়। মাহাদ, আমি এখন কি করব প্রভু? আমাকে সাহায্য করুন আমার প্রভু বলেই জোরে চিৎকার দিয়ে উঠল তিতির। গোলাপ কই তুই বাবা? তোর বাবা কেমন জানি করছে। আমি কি করব? এই মাহাদ, মাহাদ ওঠো বলছি। চোখ খোলো না। এই সময় এমন আচরণ কেউ করে? আমি তো ভয় পাচ্ছি মাহাদ। গোলাপকে দেখে ফুয়াদ হাঁটু গেড়ে গোলাপের মাথা নাড়িয়ে দিয়ে কান্না কণ্ঠে বলে উঠল, আমার ভাই কেমন আছে গোলাপ? সে কোথায়? এবারও কি তুই তোর দায়িত্ব ঠিকঠাক পালন করতে পেরেছিস? ফুয়াদের কথার মাঝেই গোলাপ কান দুটো খাড়া করে কিছু শোনার চেষ্টা করল। তিতিরের অস্পষ্ট চিৎকার এসে ওর কানে যেন ধাক্কা মারল। তার মা তাকে ডাকছে, তাকে আর কে আটকে রাখতে পারে? গোলাপ আর দেরি না করে তিতিরের কাছে ছুটল। সবাইকে ছেড়ে পিছন পিছন ফুয়াদও ছুটল। গোলাপ গন্তব্যস্থলে গিয়ে পাগলের মতো বড় বড় শ্বাস ফেলে মাহাদকে আলিঙ্গন করতে লাগল। মাহাদের পায়ের কাছে কখনো যাচ্ছে আবার মাথার কাছে গিয়ে মুখ আর পা দিয়ে মাহাদকে বারবার ঝাঁকাতে লাগল। মাহাদের কোনো রেসপন্স নেই। এমন সময় ফুয়াদ খানিকটা দূরে দাঁড়িয়ে মাহাদের নাম ধরে ডাকল। সাথে সাথে তিতির সজাগ হয়ে গেল। ফুয়াদের কণ্ঠ চিনতে পেরে একফোঁটা আশার আলো মনের ভিতর জেগে উঠল। ততক্ষণে ঠান্ডায় সে জমে গেছে। গলা বসে গেছে। কথা বলতে পারল না তিতির। ভাঙ্গা গলায় শুধু কেঁদে উঠল। তারপর অনেক কষ্টে বলে উঠল, ভাইয়া মাহাদ। তিতিরের রেসপন্স পেয়ে ফুয়াদের বুকে যেন পানি এল। ছুটে গিয়ে তিতিরকে ওই অবস্থায় দেখে থমকে গেল। তিতিরকে কখনো বেপরদায় সে দেখেনি। আজ এমন একটা বিপদ ওদের উপর দিয়ে গেছে যার জন্য সে নিজেকে ঠিকও রাখতে পারেনি। ফুয়াদ সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট আর শার্টটা খুলে তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, তিতির, আর ভয় নেই। তুমি এগুলো দ্রুত পরে নাও। বাকিটা আমি দেখছি। এখানে অনেকে আসছে। তিতির করুণমুখে ফুয়াদের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া মাহাদ, ওর শরীর ঠিক নেই। আমি ওকে ছেড়ে এক মুহূর্তও কোথায়ও যেতে রাজি না। তিতির, পাগলামি করো না। এখানে অনেক ছেলে মানুষ এসেছে। মাহাদ ব্যাপারটা পড়ে শুনলে কষ্ট পাবে। তুমি যাও, আমি আছি বলেই মাহাদের কাছে গিয়ে ফুয়াদ ওর শরীরে হাত দিতেই তিতির দ্রুত উঠে আড়ালে গিয়ে জ্যাকেটটা পরে নিয়ে চুলের খোপা করে শার্টটা মাথায় দিল কাঁপতে কাঁপতে। ততক্ষণে ফোর্স চলে এসেছে। ফুয়াদ ওর নিজের মতো চেষ্টা করতেই মাহাদ যেন ঝিকে উঠল। মাহাদ ভিতরের দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী, তাই দ্রুতই আবার সেন্স ফিরে এলো। ফুয়াদ সাথে সাথে চিৎকার দিয়ে বলল, এই মেডিসিনের বক্স কই? দ্রুত কাজ করো। বড় ভাইয়ের কণ্ঠ শুনে মাহাদ অতি কষ্টে বলে উঠল, ভাইয়া গোলাপ ঠিক আছে? ফুয়াদ মাহাদকে বুকে চেপে ধরে সবার সামনে কাঁদতে লাগল শব্দ করে। গোলাপ ঠিক আছে মাহাদ, শুধু তুই ঠিক নাই। আমি ঠিক আছি ভাইয়া, আমার তিতির কই? সবাই ঠিক আছে মাহাদ। এই তোমাদের কতবার বলতে হবে মেডিসিন বক্স আনতে? দুর্জয় কই? ওকে এখনই আসতে বল। তোমরা দেখতে পাচ্ছ না আমার ভাই ভালো নেই বলে চিৎকার দিয়ে উঠল ফুয়াদ। স্যার, দুর্জয় পিছনে পড়ে গেছে। এই এক্ষুনি এলো বলে। মাহাদ ফুয়াদের হাতটা চেপে ধরে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, ভাইয়া আগে তিতিরের ট্রিটমেন্ট করো। ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে। ওর উপর দিয়ে অনেক ঝড় গেছে। মাহাদের কথা আর বোঝা গেল না। ভাইয়ের বুকে চুপ হয়ে গেল। মাহাদ, মাহাদ বলে ঝাঁকাতেই সাথে সাথে দুর্জয় দৌড়ে এলো। তারপর মেডিসিনের বক্স খুলে দ্রুত চিকিৎসা দিতে লাগল মাহাদকে।
দেন হেলিকপ্টারকে সিগন্যাল পাঠাতেই হেলিকপ্টার গাছের উপরে অবস্থান করে নিচে রশি ফেলে দিল এবং উপর থেকে সর একজন দড়ি বেয়ে নেমে আসল। তারপর মাহাদকে তুলে ফুয়াদের পিঠের সাথে মাহাদকে বেল্ট দিয়ে শক্ত করে বেঁধে দিতেই গোলাপ এসে ফুয়াদের প্যান্ট কামড়ে ধরল। কয়েকজন সদস্য গোলাপকে সরাতে চাইলে ফুয়াদ ওদের নিষেধ করল। তোকেও নিব বাবা বলেই ফুয়াদ একজনকে ডেকে বলল, জামান, ওকে নিয়ে তুমি আমার পিছে আসো। ওকে না নিলে ও হেলিকপ্টারের পিছেই দৌড়ে যাবে। অবশেষে মাহাদকে নিয়ে হেলিকপ্টার উড়াল দিল তার গন্তব্যস্থলে। তবে যাওয়ার আগে মহিলা পুলিশ রিতাকে দায়িত্ব দিল তিতিরকে যেন সহিসালামতে তার বাবার কাছে পৌঁছে দেয়। চারদিকের তীব্র আলোয় তিতির দেখতে পেল তারা এতক্ষণ একটা বটবৃক্ষের নিচে অবস্থান করছিল এবং কিছুটা দূরেই মেইন রাস্তা। তার মানে তারা প্রায় রাস্তার কাছেই ছিল। তিতিরকে ধরে রিতা রাস্তায় আসতেই গাড়ি চলে আসলো। গাড়ি থেকে কামরান সাহেব বের হতেই তিতির আহত চোখে শ্বশুরের দিকে চেয়েই ফিকরে কেঁদে উঠল। রিতা তিতিরকে সহ গাড়িতে উঠে পড়ল। সাথে কামরান সাহেবও উঠে পড়ল। কিন্তু গাড়ির ভিতরের গরম আবহাওয়া তিতির আর নিতে পারল না। সেন্সলেস হয়ে পড়ে গেল রিতার শরীরে। কামরান সাহেব অস্থির হয়ে তিতিরকে ডাকতেই রিতা বলল, স্যার, বিচলিত হবেন না। এমন কেস আমরা অনেক পর্যবেক্ষণ করেছি। একটু পরে উনি ঠিক হয়ে যাবেন। সেই রাতে বাকি ফোর্সগুলোকে খবর দিয়ে মিশন সেখানেই সমাপ্ত করা হল। বাকি দলগুলোর কাছে ওই সন্ত্রাসী দলের মোট 11 জন ধরা পড়ে। মাহাদের অবস্থা খারাপ হওয়ার জন্য পরের দিন ওকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেদিনই অসুস্থ তিতির আর ওর সন্তানদের নিয়ে কামরান সাহেব ঢাকায় ব্যাক করেন। ঢাকায় এসে ফুয়াদ মাহাদের উপর হামলা হওয়ার জন্য মামলা দায়ের করে। এখন এদের পিছনের গড ফাদারদের টেনে হিচড়ে বের করা যাবে। রূপসার বাসার মেহমান বিদায় হতেই বাতাসি বিবি সবার সামনে রূপসাকে ধুয়ে দিল। অকথ্য ভাষায় কথা বলে লাস্টবার সাবধান করে দিয়ে সবাইকে নিয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে 6 দিন হল। মাহাদ এখন কিছুটা সুস্থ, সাথে গোলাপও গিয়েছে। ভিডিও কলে কথা বলছে সাদ। স্ক্রিনে গোলাপকে দেখে সাদের চোখ ছলছল করে উঠল। একটু হলে সে যেন কেঁদেই ফেলবে। আসসালামু আলাইকুম গোলাপ ভাইয়া, আপনি কবে আসবেন? আপনাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। মাহাদ গোলাপের সামনে ল্যাপটপটা সেট করে দিতেই গোলাপ মাহাদের বুকের মধ্য গিয়ে চুপ করে রইল। সাদের দিকে একবার তাকালো না। মাহাদকে পেলে তার আর কিছুই চাই না, বরং মাহাদের বুকে বারবার মুখ ঘষতে লাগল। বাবা, গোলাপ ভাইয়া কই বলে সাদ কেঁদে উঠল ফিকরে। মাহাদ ল্যাপটপটা নিয়ে ওর কাছে ট্রি টেবিলের উপর রেখে গোলাপের দিকে করে ওর মাথায় হাত বুলাতেই ও ল্যাপটপের দিকে তাকিয়ে সাদকে দেখল, কিন্তু কিছু না বলে চেয়ে রইল। মা, দেখেন, গোলাপ ভাইয়া আমায় ভুলে গেছে বলে এবার শব্দ করে কেঁদে উঠল সাদ। এদের খুনসুটি দেখে মাহাদ বিপদে পড়ে গেল। একদিকে ছেলে কাঁদছে, অন্যদিকে গোলাপ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। মাহাদ গোলাপের এক পা তুলেটা টা করে দেখিয়ে দিয়ে বলল, সাদ দেখ বাবা, ভাইয়া তোমাকে টাটা বলছে। সে দেয়নি বাবা, আপনি তাকে জোর করে টাটা বলাচ্ছেন। এমন সময় গোলাপ সাদের দিকে চেয়ে আও 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 বলে ডাকতে লাগল। মা দেখেন, ভাইয়া আমার সাথে ঝগড়া করছে। মা। সাদ কেঁদে কেঁদে এবার তার মাকে ডাকতে লাগল, কারণ তার বাবা কোনো বিচার করছে না, এমনকি করবেও না। সে তার থেকে ভাইয়াকে বেশি ভালোবাসে, কিন্তু মা তার বিচার অবশ্যই করবে, তাই মা একমাত্র ভরসা সাদের জন্য। এই রে হল, আমার ছেলেটাকে কাঁদিয়ে দিলই তো বলে গোলাপকে একটা ধমক দিল মাহাদ। কিন্তু মাহাদের কথার তোয়াক্কা না করে গোলাপ উল্টে পা সব মেলে দিয়ে মাহাদের কোলেই পল্ট দিতে লাগল।
এক পর্যায়ে পড়ে যেতে লাগতেই মাহাদ ওকে ধরে ফেলল। এই চুপ, আর একটু হলেই তো পড়ে যেতি। এমন করে কেউ? গোলাপ মাহাদের ধমক কানে না নিয়ে বরং মিষ্টি মিষ্টি বকাগুলো গায়ে মেখে মাহাদের সাথে মান অভিমানে মেতে উঠল। বসা থেকে উঠে মাহাদের ঘাড়ে পা তুলে দিয়ে নিজের গালের সাথে ওর গাল লাগিয়ে আদর করতে লাগল। মাহাদও গোলাপকে আদর করতে লাগতেই তিতিরের শাসনে দুই বাপবেটা চমকে উঠে ল্যাপটপের দিকে তাকিয়েই সামনের রণমূর্তিকে দেখে যেন নুয়ে পড়ল। আইছে প্রাইম মিনিস্টার শাসন করতে। তার ছেলের সাথে এরা দুই বাপবেটা যে অন্যায় করেছে সেটার কি আর ছাড় আছে এই নারীর কাছে? গোলাপ লাড্ডুর মতো দুটি চোখ পাকিয়ে কেবল ল্যাপটপের স্ক্রিনে গিয়ে তিতিরকে ভালো করতে দেখতে যাবে এমন সময় তিতিরের ধমক খেয়ে একদম মাহাদের কোলের ভিতর ঠাঁই নিল। আর তিতিরের দিকে তাকালই না, ভয়েই চুপ করে রইল। এদের স্বামী স্ত্রীর মধ্যে যখন এমন মান অভিমানের পালা চলতে লাগল তখন রুমে নিসার আগমন ঘটল। সাথে সাথে তিতির আর মাহাদ দুজনেই চুপ হয়ে গেল। রুমে শুধু তিতিরই ছিল। সাদ অভিমান করে আগেই রুম থেকে বের হয়ে গেছে। নিসা বুঝতে পারেনি মাহাদ নাইনে আছে। দরজাতে দাঁড়িয়ে থেকেই নিসা বলল, স্বামী সবসময় এত বিপদে থাকে, তবুও এই অবস্থায় তোমার এত ফুর্তি আসে কোথা থেকে? বাবাকে নিয়ে এই রাতে কোথায় যেতে চাও? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? তোমার জন্য আর কত আমরা বিপদে পড়ব? শুনেছিলাম তোমার মা নাকি তোমাদের পরিবারকে শেষ করে দিয়েছিল। তোমারও তো দেখছি একই স্বভাব হয়েছে। বাবাকে না মারলে কি তুমি দম নিবা না? তোমাদের মতো মেয়েরা শুধু পরিবারের জন্য ঝামেলা ছাড়া কিছুই বয়ে আনে না। আমার তো মনে হয় তোমার থেকে ডাস্টবিনের নোংরা ময়লারও দাম অনেক বেশি। বহুরূপী মেয়ে কোথাকার। মুখোশ পরে সবার সাথে ভালো ব্যবহার করে সবাইকে কবজা করে নিয়ে বাড়ির লিডার হতে চাও না। দাদির মতো মানুষকে অবধি তুমি বাগে আনিয়েছ। তুমি কি ব্ল্যাক ম্যাজিক জানো তিতির? এত দ্রুত কেউ এভাবে নোংরা খেলায় সাফল্য পেতে পারে? চেহারা দিয়ে তো মাহাতকে ভুলিয়েছ, বাকিদের কি দিয়ে ভুলিয়েছ? আমাকেও শিখাও। ঘরের রাজনীতি আমিও একটু শিখি। নিসার কথা হয়তোবা আরও বলার বাকি ছিল, কিন্তু গোলাপ মাহাদের কোল থেকে উঠে এসে এত জোরে খেকিয়ে চিৎকার করে উঠল যে তার শব্দ নিসার কান গোড়ায় গিয়ে আঘাত করল। নিসা ভয়ে সম্ভীত হয়ে গেল, কিন্তু এবারও বরাবরের মতো তিতিরের ঠোঁটের কোনো এক চিলি হাসি ফুটিয়ে উঠল। শত্রুকে আঘাত করার বড় অস্ত্র হল তার কথার কোনো জবাব না দিয়ে মুচকি হেসে সেখান থেকে সরে আসা। এটার লোডি সে নিতে পারবে না। তিতিরের হাসিতে নিসা ক্ষেপে আগুন হয়ে গেল, কিন্তু ওর জন্য পরবর্তীতে মাহাদ ওর জন্য কি সারপ্রাইজ রেখেছে সে সেটার কল্পনাও করে রাখেনি। প্রতিবারই কি সে ছাড় পাবে নাকি? এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে তাহা মানুষের মনে ছাড়া আর কোথাও নাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উক্তিটি মাহাদ গড়গড় করে বলে উঠল, তা নিসা, এই কথাটা তোর সাথে একদম যায় তাই না? মাহাদের কণ্ঠ শুনে নিসা খানিকটা হোঁচকিয়ে উঠে কাছে এগিয়ে আসতেই মাহাদকে দেখল। মাহাদকে দেখে গলা শুকিয়ে গেল। মাহাদ যে এভাবে লাইনে ছিল সেটা নিসা ঘুণাক্ষরেও টের পায়নি। নিসা তিতিরের দিকে একবার চেয়ে আবার মাহাদের দিকে চেয়ে শঙ্কিত হয়ে নিচু গলায় বলল, তুই? হুম আমিই তো। কেন অন্য কাউকে দেখতে পাচ্ছিস নাকি? না মানে আসলে আমি তোকে দেখতে পাইনি। তা ভালো আছিস? ভালো তো ছিলাম এতক্ষণ, কিন্তু তুই আর ভালো থাকতে দিলই কই? মানে আমি কি করলাম আবার? আমি তো কিছুই বলিনি বলতেই গোলাপ ঘেউ ঘেউ করে উঠে নিসার কথার প্রতিবাদ করল সাথে সাথে। নিসা ভয় কেঁপে উঠল। গোলাপ নিসাকে শাসন করা যেন থামাতেই চায় না। মাহাদ অনেক কষ্টে থামিয়ে বলল, চুপ পপ,
আর একটা আওয়াজও যেন না শুনি। শব্দ শুনলেই রুম থেকে বের করে দিব বুঝলি। আমাকে কথা বলতে দে। মাহাদের ধমক শুনে গোলাপ লেজ গুটিয়ে বসে পড়ে চোখ তীক্ষ্ণ করে নিসার দিকে চেয়ে রইল। ওর চাহনি দেখে মনে হচ্ছে নিসাকে এখন পেলে আর আস্ত রাখবে না সে। মাহাদ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠান্ডা স্বরে বলল, তা তুই এই সময় আমাদের রুমে কেন এসেছিস? কারো রুমে ঢুকতে যে নখ দিতে হয় সেটা তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি? মানুষের প্রাইভেসি বলেও তো কিছু থাকে। কেন এসেছিস? তোর বউকে গন ধোলাই দিতে। সোজাসাপটা জবাব দিল নিসা। মাহাদ কিছুক্ষণ নিসার দিকে চেয়ে রইল। তারপর নিজেই নীরবতা ভেঙ্গে বলল, আমার বউয়ের অপরাধ। পিছনে তিতির এদের কথা না শুনে রুম থেকে বের হয়ে গেল। এদের সমস্যা এরা মিটাক, বরং এখানে তিতিরকে দেখে নিসা আরও ক্ষেপে যাবে। মাহাদ দেখল তিতির বের হয়ে গেল। ওর বের হয়ে যাওয়াটাই বেটার, কারণ এখন নিসাকে মাহাদ যেগুলো বলতে যাচ্ছে তা কারো কাছে প্রকাশ করার মতো কথা না। বাবাকে নিয়ে এই রাতে কোথায় যেতে চায় তোর বউ? বাবার সাথে কোনো সিকিউরিটির গার্ড পর্যন্ত নিবে না। তোর বউ এমন কোনো লাট সাহেবা এসেছে যার জন্য ওর সব কথা শুনতে হবে এই বাসার মানুষদের? আর ওর রেজওয়ানের সাথে এত সম্পর্ক কেন? তুই জানিস না রেজওয়ান কি জিনিস? ও কি করতে পারে আর আজ অবধি করেছে? বাহ, তুই এত কিছু জানিস। কিন্তু দেখ, আমার বউ তো আমাকে কিছুই জানায়নি। তা তুই এত কথা জানলি কি করে? গোয়েন্দা হয়েছিস? মাহাদের নরম কণ্ঠ শুনে নিসা যেন একটু সাহস পেয়ে বলল, গোয়েন্দা হতে হবে কেন? চোখের সামনে যা ঘটছে তাই বলছি। ওর রেজওয়ানের সাথে এত মেলামেশা কেন? হ্যাঁ রে মাহাদ, শেষে তোকে ছেড়ে তোর বউ রেজওয়ানের পিছে লাগেনি তো? না, কথাটা এমনি বলতে চাইনি, কিন্তু লসাগু গসাগু করে তো এটাই মিলছে যে তোর এখন যা অবস্থা তাতে তোর বউয়ের তোকে ভালো নাও লাগতে পারে। তার জন্য ধর ও মানে পরকীয়ায় মেতে উঠেছে। মাহাদ এবার কৌতুক করে মুখে হাসি ফুটিয়ে বলল, তিতির কি সত্যই রেজওয়ানের সাথে কথা বলে নাকি? তাকে আমি বারবার নিষেধ করা সত্ত্বেও তার সাথে কথা বলেছে। ব্যাপারটা তো ভারী অন্যায়। 2 বাচ্চার মা হয়ে তিতির অন্য পুরুষের সাথে এভাবে কথা বলে কিভাবে? তাই তো বলি সে আমার কাছে আসে না কেন? কেন দূরে দূরে থাকে? বর ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক থাকলে তাদের কি বলা হয় নিসা? নিসা ব্যাপক খুশি হয়ে হাতে তালি মেরে মাহাদের সামনাসামনি বসে পড়ল বেডে। দোস্ত, তুই লাইনে আইছস? কে বলে তুই পরিবর্তন হইছস? এতদিনের বন্ধুত্ব ভুলে যেতে পারে কেউ? যাক সে কথা, ওই সম্পর্ককে পরকীয়া বলে পরকীয়া হুম। আর আরও একটা কথা শুনলে তো তুই টাসকি খেয়ে যাবি। মাহাদ নিসার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমি তো টাসকিই খেতে চাই। বল বল, জলদি বল। তরও আর সইছে না আমার। চিন্তা ভাবনা করে শেষ ডিসিশন নিয়েই ফেলেছি। আমি সত্যই মনে হয় এত দিন ধরে টিনের চশমা ব্যবহার করতাম। তুই না বললে তো আমি চিনতেই পারতাম না আমার বউকে। দেখছিস পেটে পেটে কত বড় ষড়যন্ত্র। ভাবা যায় এগুলো? ধুর, আবার আদর করে বউ ডাকা হচ্ছে। বাসার সব পুরুষদের সে হাত করেছে। শোন, ও যদি ফুয়াদের পিছনে লাগে তাহলে কিন্তু তোর বউকে খুন করব বুঝলি। চিন্তা করিস না, তোকে আবার একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিব। তিতিরের থেকেও সুন্দর মেয়ে দিব তোকে। আর বাকি রইল স্বাদ আর অতিথি তো। চিন্তুয়া করিস না, তোর দ্বিতীয় বউ ওদের না দেখলে আমি মানুষ করে দিবনি। প্ল্যানটা কেমন বলতো বলে ভ্রুজোড়া নাচিয়ে মুখে 1 মাইল সমান হাসি টেনে মাহাতকে ওর গুণগুলো দেখাতে লাগল।
মাহাদও সাথে সাথে হাতে তালি দিয়ে নিসাকে উৎসাহিত করে বলল, আরে দোস্ত, তোর এত বুদ্ধি কই থেকে আসে বলতো? তোর দেশের পররাষ্ট্র মন্ত্রী হওয়া উচিত ছিল। অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক খুব ভালো রাখতে পারতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন থেকেও তুই জব্বর পারফর্ম করতি। আহা, বাইডেন তোকে চিনলে এতদিনে তোকে নিয়ে টানাহিচড়া পড়ে যেত রে নিসা। ভাগ্যিস চেনে না, না হলে আমরা আমাদের নিসাকে হারিয়ে ফেলতাম। মাহাদের এমন কথা শুনে নিসা ভ্রু কুঁচকে বলল, হারামি, তুই আমার সাথে মস্করা করস? না, মস্করা করব কেন? এত সুন্দর করে তুই গোপন তথ্যগুলো আমাকে বলে দিলই, সেটা কেউ বলতো বল? তিতির পরপুরুষের সাথে চলে গেলেও কেউ আমাকে জানাবে না, সেটা তুই ভালো করেই জানিস। আমি তো জানি তুই আমার কত ভালো চাস। আমার এখন তোকে কি বলতে মন চাচ্ছে জানিস? কি বলতে মন চাচ্ছে রে? জলদি বল, জলদি বলেই নিসা খুশিতে ডগমগ হয়ে গেল। এভাবে না, আর একটু সামনে এসে বসো। তোকে ভালোমত দেখতে পাচ্ছি না। গোপন কথা বুঝলি? দেওয়ালেরও তো কান আছে। তা ঠিক, দেওয়ালেরও কান থাকে। নিসা একটু এগিয়ে গিয়ে বলল, এবার বল, কেউ শুনবে না। সত্যিই বলবো। তোর কানে থাবড়াইব, বল জলদি। মাহাদ নিসার উৎসাহিত দেখে মুখটা গম্ভীর করে নিসার মনোযোগ নিয়ে গড় গড় করে বলতে শুরু করল, তোর মতো এমন বজ্জাত, ছোচনা, ছুচনি, জল্লাদ, ডাকিনী, চোখলখুরি, আজাইরা ফালতু মার্কা মহিলা আমি বাপের জন্মেও দেখিনি। বিশ্বাস কর, বাপের জন্মেও দেখিনি। আমার তো মনে হয় তুই যা যা করিস সেটার রেকর্ড তোর বংশের কেউ ভাঙতে পারবে না। বাতাসির ডায়লগ হলে আরও কিছু বলা যেত, যেটার কারিশমা শুধু সেই দেখাতে পারে। মন চাচ্ছে তোরে থাবড়াইয়া আফ্রিকাতে পাঠিয়ে দেই। যদি আর কখনো এমন চিন্তা ভাবনা ভুলেও মনে এনেছিস, তাহলে তোকে সেদিন কি যে করব সেটা আমি নিজেও জানি না। তুই শুধু যদি আমার বান্ধবী হইতিস, তাহলে এতক্ষণে তোর ব্যান্ড বাজিয়ে ফেলতাম। বড় ভাইয়ের বউ হয়ে বেঁচে যাস বারবার। ফট এখান থেকে, আর ভাইয়ার শুক্রিয়া আদায় কর। তুই আমার ভাবি হয়ে বেঁচে গেলি বলে। মাহাদের এমন কথা শুনে নিসা লাফ দিয়ে দিয়ে উঠে দাঁড়াল। তারপর ছলছল চোখে অভিযোগের স্বরে বলে উঠল, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি মাহাদ? তোর মুখে একবারও কথাটি আটকাল না। কেন আটকাবে? তুই কোথাকার রানী এলিজাবেথ হে, যার জন্য তোকে এসব কথা বলা যাবে না? এটা বলার জন্য আমাকে জরিমানা গুনতে হবে নাকি? তার জন্য হুঙ্কার ছেড়ে কথা বলছিস? শোন, ভালো করে বলছি, নিজেকে শোধরা। কথার পাল্লা তোর বড্ড ভারী হয়ে যায়। শেষে এমন গর্তে পড়বি সেখান থেকে উঠতে পারবি না কখনো। আমার ভাইয়া যদি ভুলেও কখনো বলে তোকে আর তার ভালো লাগছে না, তাহলে আমি নিজে তাকে অন্য জায়গায় আবার নতুন করে বিয়ে দিব। আমাকে বিয়ে দেওয়ার স্বপ্ন তোর জন্মের মতো ঘোচাবো, বুঝলি? কথাটা মাথায় রেখে দে। নিসা এবার কেঁদেই ফেলল মাহাদের সামনে। কিন্তু কিছু না বলে রুম থেকে যেতেই মাহাদ বলল, ওই কই যাস? আমার কথা এখনো শেষ হয়নি। সব কথা আগে শোন। নিসা মাহাদের কথার জবাব না দিয়ে দরজার কাছে যেতেই মাহাদ পাপ্পু বলে সামান্য চিৎকার দিয়ে উঠল। কিন্তু ততক্ষণে নিসা দরজা দিয়ে বের হয়ে গেছে। কিন্তু মাহাদ এখনো অপেক্ষা করে আছে নিসার জন্য। অপেক্ষা বেশিক্ষণ করতে হল না, নিসা দ্রুত বেগে মাহাদের রুমে আবার ঢুকে পড়ল। রুমে এসেই মাহাদকে এলোপাথারি গালি দিতে লাগল, ওই তুই কি পাইছস? এত কথা বলে আমাকে অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব? ছেড়ে দিতে কে বলেছে? ধরেই রাখ না। আমি কি সেটা নিষেধ করেছি?
বরং নিষেধ করেছি এবং আবারও করছি, আমার বউয়ের পিছনে লাগা বাদ দে। আমি যেন তোকে ওর আশেপাশেও না দেখি। যে ওর পিছে লেগেছে তাকেই যন্ত্রণাময় শাস্তি দিয়েছি। তুই বান্ধবী প্লাস ভাবি বলে কিছু বলি না, তবে পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু ভাবি বলে আর রেহাই দিব না। বরং নিধি আর ফিহাকে যাতে তিতিরের উপর মানুষ করার দায়িত্ব পড়ে সেটার ব্যবস্থা করব। একদম পাল্টাপাল্টি চ্যাল যাকে বলে। তোর প্ল্যানে তোকেই কুপকাত করব। বুঝলি এবার? জানিস তো আমি কি জিনিস? পারি না এমন কোনো কাজ নেই। আর যদি না ছাড়ি তোর বউয়ের পিছু, তাহলে? নিসার কথা শুনে মাহাদ সোজা হয়ে বসতেই গোলাপ আবার ওর বুকের ভিতরে জায়গা করে নিল। তারপর হাত দুটো টান টান করে বড় একটা হাউ তুলে মাহাদ বলল, কি আর হবে? তোর যে পাপ্পু নামের একটা বয়ফ্রেন্ড ছিল সেটা ভাইয়াকে বলে দিব। আহ, কি গভীর প্রেম! আমি নিজেই তো সাক্ষী। প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হইয়া আমার ভাইয়ার পিছ ধরছিলি। আমিও এক বোকা, তোরে সহজ সরল ভেবে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এখন পস্তাচ্ছি। আগে যদি জানতাম তাহলে রিয়া আপুকেই ভাবি বানাতাম। নিসা চোখমুখ কঠিন করে বলল, আমাকে ভয় দেখাচ্ছিস? ধুর, ভয় দেখানোর মানুষ আমি না, সেটা তুই ভালো করেই জানিস। ভয় না, থ্রেড দিচ্ছি, থ্রেড। লাস্টবার ওরানিং দিলাম। আমার সংসার থেকে পঞ্চম হাত দূরে থাকবি। ভেবে দেখ, ভাইয়া যদি জানে কখনো তোর সাথে কারো রিলেশন ছিল, আর তার জন্যই তোর হাতে কাটা দাগ রয়েছে, তাহলে ভেবে দেখ সে তোর কি হাল করবে। লাথি মেরে খাট থেকে একদম মাটিতে ফেলে দিবে। বরের উপর তো ভালোই পোদ্দারি করিস। তোর সব অপরাধ সে মাফ করে দেয়। কিন্তু আমি যদি একবার কথাটি লিক করি তার কাছে, তাহলে তোর অবস্থান কোথায় যাবে বুঝেছিস? তাই আমাকে অন্তত আর চটাস না। উমহ, তোর দুর্বলতার কথা কি তিতির জানে? সেই কথাগুলো না জানলে এবার থেকে আমাকেই তুই ভয় কর। কথাগুলো ওর কাছে লিক করতে আমি নিসা 2 সেকেন্ডও ভাবব না, বুঝলি? ট্রাই করে দেখিস, দেখ কিছু করতে পারিস কি না। তা নিসা, ভাইয়াকে নিশ্চয় বলেছিস হাতের ওই কাটা দাগ শুধু তার জন্যই কেটেছিলি? আর ভাইয়া সেটা কানা বাবার মতো বিশ্বাস করে তোকে আরো ভালোবাসে, তাই না? পারিসও বটে তুই, কোমরও লেগে যায় না তোর। পাইছিস আমার ভাইয়ের মতো একটা স্বামী। গুড জব, চালিয়ে যা। সময়টা তো শুধু তোরই। কিন্তু স্মরণে রাখিস, সময়টা আমার দিকে ঘুরাতে একদণ্ড সময় নিব না আমি। নিসা আর কোনো কথা না বলে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। লাইন কেটে দিয়ে মাহাদ গোলাপকে নিয়ে মজে গেল। এখানে ও ছাড়া আর কেউ নাই, তাই গোলাপকে আগের মতো সময় দিতে পারছে সে। বাবা, তোকে আমি কত ভালোবাসি তুই কি জানিস বলেই মাহাদ গোলাপকে আদর করতে লাগল। এমন সময় রুমে একটা মহিলা ডক্টর আসল। হ্যালো মি মাহাদ, হাউ আর ইউ? বাঙালি হয়ে ইংলিশে কথা বলছেন, তাও আবার অন্য বাঙালির সাথে। বাংলাতে বলুন। আপাতত ইংলিশে কথা বলার মোড আমার নেই। মাহাদের এমন কথা শুনে ডপিউলি খানিকটা বিস্মিত হলেন। মাহাদ কি করে জানল সে বাঙালি? চেহারা দেখেও বোঝার উপায় নেই, বা অন্য কিছুতেও না। এমন সময় একটা নার্স ট্রেতে করে মাহাদ আর গোলাপের জন্য খাবার নিয়ে এল। গোলাপ মাহাদের দিকে চাইতেন, মাহাদ মুচকি হাসি দিল। সাথে সাথে গোলাপ লাফ দিয়ে বেড থেকে নেমে খাবারে মুখ ডুবাল। নার্স মাহাদকে খাবার দিতেই ডপিউলি দিতে নিষেধ করে তাকে বাহিরে যেতে বলল। নার্স চলে যেতেই পিউলি একটা চেয়ারে বসে বলল, মি মাহাদ, কুকুরটি বুঝি আপনার খুব প্রিয়? মাহাদ মুচকি হেসে বলল, শুধু প্রিয় না, এর উপর যদি কিছু থাকে সেটাকেও সে ছেড়ে যাবে।
সে আমার ছেলের মতো। হাউ ফ্যানি, শেষ পর্যন্ত ছেলে। মাহাদ কিছু না বলে চুপ হয়ে রইল। কিন্তু পিউলি যা বলল তাতে অন্য কেউ হলে পাগলের মতো ছটপট করতে লাগত। কিন্তু মাহাদ শুনে আবারও মুচকি হাসি দিয়ে বুঝাল, এতে তার কিছু যায় আসে না। আপনার প্রিয় কুকুর মরতে বসেছে আর আপনি হাসছেন। কেমন ভালোবাসেন আপনার কুকুরটিকে? সে তো কিছুক্ষণ পরেই দুনিয়ার মায়া কেটে পরপারে পাড়ি জমাবে। তবুও ভয় হচ্ছে না আপনার? গোলাপকে আপনি বাঁচাতে পারেন কোনো এক শর্তে। তাই আপনাদের দেওয়া খাবারে গোলাপ ছটপট করছে। দেন কিছুক্ষণের মধ্যে সে মারাও যেতে পারে। আপনি চাইলে সে বেঁচে যাবে। তা এর জন্য আমার কি অফার রয়েছে মিসেস পিউলি? পিউলি খানিকটা অবাক হয়ে গেল মাহাদের এমন প্রশ্ন শুনে। সাংঘাতিক মানুষ একজন মাহাদ। গলা ঝেড়ে পিউলি বলে উঠল, ঠিকই ধরে নিয়েছেন। অবশ্যই আপনার জন্য অফার রয়েছে। সেটা হল, গোলাপের জীবন মূলত আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমার ভাই আকন্দ মির্জাকে আপনার ভাই ধরেছে। দেন আপনার উপর হামলার জন্য তার বড় ধরনের সাজাও হবে। এখন আমার কথা হল, আপনাকে কেসটা তুলে নিতে হবে, যাতে তারা আমার ভাইকে ছেড়ে দেয়। এখন বলেন, গোলাপ বাঁচবে না মরবে? সেই কুলাঙ্গারটা তাহলে আপনার মতো নামকরা ডাক্তারের ভাই। রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না, সেটা আপনাকে দেখে আবার প্রমাণিত হইল। ভাইয়েরও যা স্বভাব, বোনেরও তেমন। এই একদম বাজে কথা বলবেন না। কেস তুলে নিবেন কি নিবেন না সেটা বলেন। পিউলির কথা শুনে মাহাদ দাঁতে দাঁত চেপে বলল, চিন্তা করবেন না, দেশের মাটিতে পা দিয়ে আগে আপনার ভাইয়ের চামড়া খুলে লবণ লাগিয়ে দিব এবং সেই চামড়া দিয়ে একজোড়া জুতা বানিয়ে আপনাকে উপহার হিসেবে এখানে পাঠিয়ে দিব। হেই, তোমার কি একটুও ভয় নেই যে এর ফলাফল এই কুকুরটি মারা যাবে? ও বিষ খেয়েছে। আমি ছাড়া ও কিছুতেই বাঁচবে না। তাই বলে মাহাদ গোলাপকে ডাকতেই গোলাপ লাফ দিয়ে মাহাদের কাছে আসল। মাহাদ কেমন জানি করে ইশারা দিতেই গোলাপ মুখের সমস্ত খাবার বের করে দিতেই ডপিউলির মাথা ঘুরে এল। এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের জন্য এটা বাম হাতের খেলা ছিল। আমি দেশে ফিরি একবার, তারপর এমন খেলা আরও দেখবেন বলে মাহাদ হাসতে লাগল। ডপিউলির কাছে মনে হচ্ছে সে একটা অত্যন্ত ভয়ঙ্কর মানুষের সাথে বাজি ধরেছে। তাই সেখানে সে এক মুহূর্তের জন্যও না দাঁড়িয়ে ঝড়ের বেগে রুম থেকে বের হয়ে গেল। উনি চলে যেতেই মাহাদ মিল্টনকে ডেকে গোলাপকে নিয়ে যেতে বলল এবং ওকে একটা মেডিসিন দিতে বলল। মাহাদ গোলাপের গলায় হাত বুলিয়ে দিয়ে বলল, আঙ্কেল যা বলবে তাই শুনবি। যদি তোর বিরুদ্ধে রিপোর্ট আসে তাহলে তোকে এখানেই রেখে যাব, বুঝেছিস? গোলাপ আর কথা না বাড়িয়ে মিল্টনের পিছে চলে যেতে লাগল। নিসা রুমের ভিতর কেঁদেই চলছে। লাবিবা বেগম এত করে বলছে কি হয়েছে, কিন্তু কোনো কথার জবাব না দিয়ে নিসা শুধু কেঁদেই যাচ্ছে। শেষে লাবিবা বেগম নিসার হাত ধরে টেনে নিচে নিয়ে এলো। তিতির আর সাবিনা রাতের খাবার ডাইনিং টেবিলে সাজাচ্ছিল। ভাবি আন্নের কিটা হইছে বলেই সাবিনা চিৎকার দিল। বাতাসি বিবি ড্যাপ ড্যাপ চোখে নিসার দিকে চেয়েই বলল, সার্কাসনি সার্কাস দেখাবা আইছে। লে সাবিনা, বিছনা পার্টি লইয়া বইয়া পর। কি কি রঙ্গ দেহাইবে হেই ভালা জানে। আম্মা এই মহিলার সাথে একই বাসায় আমার থাকা দেয়। সে আমাকে সহ্যই করতে পারে না। আমি আর এই বাসায় থাকতে পারব না বলে নিসা কান্না বন্ধ করে দিয়ে চিৎকার দিয়ে কথাগুলো বলে উঠল। এমন সময় ফুয়াদ বাসায় এসে কেবল সদর দরজায় দাঁড়াল। সে খানিকটা অবাক হয়ে গেল নিসা কেন কাঁদছে। লে ঠেলা সামলান এখন। দাদি বনাম নিসা ভাবির রেসলিং শুরু হইয়া গেল। হেতিগো খাইয়া দাইয়া কোনো কাম নাই কা।
সময় অসময় বলে কিচ্ছু কাণ্ডজ্ঞান নাই। হুম আবার একখান সার্কাস দেখুন লাগব। সাবিনার এমন কথায় তিতির ওকে চোখের ইশারা করতেই সাবিনা মুখে কুলু পেটে চুপ করে তেনাদের সার্কাস দেখতে লাগল। ফুয়াদকে দেখেই বাতাসি ঘোর চোখে চেয়ে বলল, হ্যাঁ রে ফুয়াদ, তোর বউ মহিলা মানুষের সাথে থাকব না তে পরপুরুষের লগে থাকব। তুই তোর বইয়ের সাথে খাটে কম গোল্লাছুট খেলোস নাকি? না একদমই খেলবার পারস না, তার লাইহেই অন্য পুরুষের লগে থাকতে চায়। তুই তো দেখছি মান সম্মান কিচ্ছু রাখব না। বাতাসির এমন কথায় ফুয়াদ এত লজ্জা পেল যে মনে হচ্ছে এখনই যদি 3.5 হাত মাটির নিচে গিয়ে লুকাতে পারত তাহলে এমন লজ্জাজনক পরিস্থিতি হতে সে অন্তত বেঁচে যেত। আম্মা আজ আপনার এই বিয়াদ্দপ শাশুড়িকে খুন করেই তবে দম নিব বলে নিসা তেরে গেল বাতাসির দিকে। নিসার তেরে আসা দেখে বাতাসি কি আর সোফায় বসে থাকার পাত্রী নাকি? জীবনের মায়া দয়া বলেও তো কিছু আছে। তাই বাতাসি তার শাড়িখানা উঁচু করে তুলেই ফুয়াদের দিকে দৌড় দিল। একদম ফুয়াদকে আড়াল করে বাতাসি দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোর বউ কি রে? হ্যাঁ মানুষ না কালডাকনি, আজ যদি তোর বউয়ের হাতে আই ম্যার খাই তো ভাবমু এর বৌমা লাবিবা এক মাইয়া পারছে, যে বউরের আঁচলে তলায় বইয়া মিউ মিউ করে যায়। নিসা এবার থেমে গিয়ে চোখ পাকিয়ে চিৎকার দিয়ে বলল, ফুয়াদের আড়ালে গেছেন কেন? এতই যদি সাহস থাকে তাহলে আমার সামনে একবার এসেই দেখান না। ভয় ওর পিছনে লুকাচ্ছেন কেন? আজ আপনাকে কুরবানি দিব। সাবিনা কিচেন থেকে নাইফটা নিয়ে আয়ত। আই তোরে ভয় পাই নাকি? ফুয়াদি তো এড়ে যাইতে দিতাছে না তোর কাছে। তাই লয় ফুয়াদ হেই এরে খুব ভালোবাসে, তার লাই তোর কাছে যাইতে দেয় না। কথাগুলো বলেই বাতাসি ফুয়াদকে মৃদু কুনাইয়ের গুথা দিয়ে আবার বলল, কথা কসনা ক্যান? ছোটকালে প্যান ভইরা মুতে ব্যান দিতি, সেই কথা কি তোর বউ ছলদের কইতে হব? ইজ্জতের মায়া থাকলে এরে বাঁচা, নইলে আজ তোর ইজ্জতের মিলাদ পরামুহু। দাদির কথা শুনে ফুয়াদ লজ্জা এবং ভয় দুটোই পেল। এই কথা যদি সাবিনার কানে যায় তাহলে দিনে রাতে তাকে ফালুদা বানাইয়া সবার মাঝে বিলাইবে। তাই নিজের ইজ্জত নিজেকেই সামাল দিতে হবে। ফুয়াদ ধমকের স্বরে বলে উঠল, এই নিসা কি করছো সব? ছোট বাচ্চাদের মতো কেন এমন করছো? তুমি দাদির গায়ে হাত তুলবা নাকি? যাও রুমে যাও, তোমাকে যেন এখানে না দেখি। ফুয়াদের এমন কথা শুনে বাতাসি ফুয়াদের ঘাড়ে একটা চাপড় মেরে খুশিতে বলল, এই না হলো তুই এর নাতি। ঠিক সময়ে নিজের রং দেখাতে একদম পিছোপা হসো না। দোয়া করি তোর ওই খাটটাস মার্কা বউকে দিনে রাতে বালিশ পিটার মতো শক্তি তোর গায়ে আল্লাদ দিক। বাতাসির এমন দোয়া শুনে ফুয়াদ আক্কেলগুডুম হয়ে গেল। না দাদি যদি আজ না জিতে নিসার সাথে তাহলে মান সম্মানের যতটুকু অবশিষ্টাংশ ছিল সেটাও খোয়াতে হবে। তাই গলা ঝেড়ে দাদিকে বাঁচাতে ফুয়াদ নিসার বিরুদ্ধে মাঠে নামল। বউকে একটা কিস আর আদর করলে বউ এমনিই শান্ত হবে, কিন্তু দাদিকে শান্ত করার মতো মেডিসিন তার জানা নেই। মাহাদ হলে হয়তো পারত, কিন্তু আমি পারব না। ফুয়াদ গলা ঝেড়ে নিসাকে আবার একটা ধমক দিয়ে বলল, নিসা, আমি যেন একটা কথাও না শুনি। মুরুব্বিদের সম্মান দিতে শিখো। ফুয়াদের এমন শাসন দেখে নিসা তেলে বেগুনে জ্বলে উঠল। নিজের দাদি যে এমন কুখ্যাত কথা বলছে, কই তাকে তো থামতে বলছ না? তাকে না থামিয়ে উল্টা আমাকেই ধমক দিচ্ছ? এদের এমন ঝগড়া দেখে সাবিনা কোথা হতে একটা মোবাইল এনে সোফায় বসে ভিডিও অন করে চিৎকুর দিয়ে বলল, দাদি জব্বর হইতাছে। আরো জোরে, ভিডিও করতাছি। আন্নের সোয়ামীর কাছে পাঠামু। ভাইজান আন্নের এই কেলমা দেহে নাই। বহুত খুশি হইব এমন কেলমা দেইখা। আহ আন্নে পারেনও বটে।
আন্নে যদি চান তাইলে নেটেও ছাইরা দিয়ে আন্নেরে ভাইরাল বানামু। এই নিশ্চিত হিরো আলমের থাইকাও আন্নে বেশি জনপ্রিয় হবেন। কাম বাতাসি বেবি, চালিয়ে যান। সাবিনার কথা শুনে বাতাসির চোপার শক্তি যেন আরো দ্বিগুণ হইয়া গেল। সে তার মুখের বাহার দেখানোর জন্য ফুয়াদের পিছন থেকে মুখটা বের করে ছড়া কাটতে লাগল। ভাইরে ভাই বলে যায় আজবের ঘটনা। সাপ খেলেতে সাপুরে কন্যা নামেতে সার্কাসনি নিসা। ও নিসার বয়স হল হাতে ছিল লাল লাটিমের ডোরা। মধ্যে ছিল কলার গাছে নিসার বাবা ধবধবিয়ে বুড়া। আমি সাপুরে কন্যা। ফুয়াদ লাস্টবার বলছি, তোমার দাদিরে থামাবা। যদি না থামে তাহলে কিন্তু এবার তোমার কপালে দুঃখ আছে। এখনই যদি না থামে তাহলে কিন্তু আজই মানে এক্ষুনি বাসা ছেড়ে আমি চলে যাব। কথাগুলো বলে ফুয়াদকে হুমকি দিল নিসা। ওই বেডি কারে ধমকাস? কুত্তা পিঠা ছাড়বে কিন্তু তুই নিসা এই বাড়ি ছাড়বি না। তোরে আই ভালা কইরা চিনি। ছুচনি মাইয়া একটা। যা যা দরজা তো খোলায় আছে। শুধু শুধু মিছামিছি ধমকাস কেন? চলে গেলে জুম্মাতে জগাত দিমু তোর নামে। বাড়ি তো থাইকা ইবলিশের সখী নাইমা গেল। কথাগুলো বলে ফুয়াদের আড়াল থেকে বের হল বাতাসি। আয় সামনা সামনি লড়মু। এর গায়ে মেলা শক্তি আছে। তোরে পিঠের নিচে ফেলাইতে এর দুই দণ্ডও লাগবে না হু। নিসা আর বাতাসির মধ্য যেন সাপ নেউলের যুদ্ধ বেঁধে গেছে। এমন সময় রেজওয়ান দ্রুত পায়ে বাসা থেকে বের হতেই তিতিরও ওকে ফলো করে বাসা থেকে বের হল। হ্যাঁ, তিতির যা ধারণা করেছে তাই সঠিক হয়েছে। রেজওয়ান ফোনে কথা বলছে জোরে জোরে। এই তোমাদের এত নিখুঁত তথ্য দিলাম তবুও তোমরা কাজ করতে পারলে না। লাস্টবার তোমাদের সুযোগ দিলাম। এবার যদি তোমরা ব্যর্থ হইছ তাহলে কোনো দিনও নিজের স্ত্রী সন্তানের মুখ দেখতে পাবে না। কথাগুলো কিছুটা চিৎকার দিয়েই বলল রেজওয়ান। কলটা কেটে দিয়ে নিজেকে শান্ত করে রেজওয়ান পিছন ফিরতেই ওর পুরো শরীর ফ্রিজ হয়ে গেল। কারণ ওর সামনে তিতির দাঁড়িয়ে আছে। রেজওয়ান গুছিয়ে আর কথা বলতে পারল না। থতমত করে বলল, তিতির, তুমি এখানে? তিতির আরও এক ধাপ এগিয়ে গিয়ে রেজওয়ানের চোখে চোখ রেখে কঠোর ভাষায় বলল, এবার যদি সামান্য পরিমাণ কোনো ত্রুটি আপনার মধ্য দেখেছি তাহলে সোজা ঘাড় ধরে বাসা থেকে বের করে দিব। আপনার আর আপনার মায়ের করা নোংরামি আমি তিতির একদমই ভুলি নাই। তাই সাবধান। এই একদম মুখ সামলে কথা বলবা। আমার মাধ্যমে তুমি এই বাসায় ঢুকেছ আর আমাকেই চোখ দেখাও। একদম আগাছা ছাটিয়ে দিব। তোমাকে শিক্ষা দিতে আমার 1 সেকেন্ডের ব্যাপার। তাই তুমি সাবধান হও আমার থেকে। রেজওয়ান কথা শেষ করতেই গোটা দুয়েক সশব্দে চড় পড়ল ওর গালে। তিতির বলে রেজওয়ান চিৎকার দিতেই তিতির রেজওয়ানের শার্টের কলার ধরেই একটা হ্যাচকা টান দিয়ে ওকে ফেলে দিয়ে ওর হাঁটুর উপর পা তুলে বলল, আপনি পুরনো খেলোয়াড় হয়ে গেছেন। আপনি ঠিক কোনো দিক দিয়ে আঘাত করতে চান তার সব সূত্র আমার জানা আছে। আর আমি যেহেতু নতুন তাই আমার প্ল্যানগুলোর সম্পর্কে আপনার জানা তো দূরে থাক, সেটা সম্পর্কে আপনার ধারণাও মনে জাগবে না। তাই সঠিক পথে আসুন। আমার স্বামী বা আমার পরিবারের এক ফোঁটা রক্তও ঝরে তাহলে আপনাকে একেবারে খেয়ে ফেলব। তিতিরের এমন রূপ দেখে রেজওয়ানের বিস্ময় যেন চোখমুখ থেকে সরতেই চায় না। এটা কোনো তিতির। স্বাভাবিক হতে রেজওয়ানের কিছুটা সময় লাগে। তিতির ততক্ষণে একটু দূরে সরে এসেছে। রেজওয়ান নিমিষেই উঠে দাঁড়িয়ে সশব্দে কয়েকটা জোরে জোরে তালি দিয়ে বলল, ওহ মাই গড, বিড়াল দেখছি বাঘ সাজতে এসেছে। তা মিউ মিউ করার বদলে হুঙ্কার দিতে কবে থেকে শিখলে তিতির? শোন তিতির, বিড়াল কখনো বাঘ হতে পারে না। আমি মেয়ে মানুষের সাথে ঝামেলায় লাগি না।
তাই আমার সামনে পড়ে প্রাণ হারাতে এসো না। তোমার এই থাপ্পড়ের জবাব দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই নয়। যাও, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু বারবার মাফ করে দিব না। তিতির এবার রেজওয়ানের চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, বাঘের বউ কখনো বেড়াল হয় না, বাঘের বউ বাঘিনীই হয়ে থাকে। আপনি হয়তো জানেন না, এই বাঘিনী আপনার মতো লেজ বাঁকা কুকুরকে দুইবার কেন একবারও ছাড়তে নারাজ। আপনার টার্গেট কি তা আমি জানতে চাই না, কিন্তু আমার টার্গেট কি জানেন? আপনার মেয়ে রাতিশা। আমি বলতেই যে পাগল। আমিও নোংরা চাল চালতে দুইবার ভাবব না, তাই সাবধান। কথাগুলো বলতেই কামরান সাহেবের গাড়ি বাসায় এসে ঢুকল। তিতির ওর মাথায় হাত দিয়ে ইশারা করে রেজওয়ানকে বলল, দুইবার ভাবব না রাতিশার কিছু করতে। কাটা দিয়েই কাটা তুলতে হয়। আপনি জানেন না, বিষে বিষক্ষয় হয়। তিতির রেজওয়ানের উত্তরের জন্য আর অপেক্ষা না করে কামরান সাহেবের গাড়ির দিকে চলে গেল। ড্রাইভারকে গাড়ি থেকে নামতে বলে নিজেই গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগল। কামরান সাহেবও তো অবাক হয়ে গেল তিতিরের এমন কাণ্ড দেখে। তিতির তার শ্বশুরকে নিয়ে অজানা পথে রওনা দিল। কামরান সাহেব জানে না তার পুত্রবধূ তাকে ঠিক কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। চলবে।